প্রেজেন্ট কালচারাল আইডেন্টিটি যেটা আছে সেটাকে আমরা ইনকর্পোরেট করতে ভুলে যাই আর কি, কারণ ওদিকে গ্লোবালি ওয়ার্ল্ড একদিকে একটা ডিরেকশনে যাচ্ছে। এটার একটা মানে আসলে সমস্যা শুরু হয় মিডিয়া থেকে, মানুষ সামনে যেটা দেখে তো ওইটা থেকে ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি হয়। মিডিয়াটা কন্ট্রোল বাই ওয়েস্টার্ন এন্ড, তো আমার কাছে মনে হয় ওখানে যেটা আমরা দেখতে থাকি, আমরা মনে হয় আমাদেরও ওইরকম হতে হবে, ওইরকম জায়গায় থাকতে হবে, আমাদের জীবনাচরণটাও এরকম করে ফেলতে হবে। এটাকে মনে রাখার জন্য কি করা যায়? আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমাদের আজকের পডকাস্ট বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই পিটিআই। এই পর্বে আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন উনি হচ্ছেন স্বনামধন্য তো বটেই, আমাদের জন্য উনি অনেক কিছু করে যাচ্ছেন, আর্কিটেক্ট মোহাম্মদ দিদারুল ইসলাম ভূঁইয়া। তো আমাদের এই অনুষ্ঠানে যারা আসেন তাদের একটা ছোট্ট ব্রিফিং আমরা আগে দিয়ে নিই আর কি। তো এটা আমার তরফ থেকে, আপনার তরফ থেকে আমি বলে দিচ্ছি আর কি। ইউ ক্যান অ্যাড ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং পরে। তো দিদারুল ইসলাম ভূঁইয়া সাহেব 2008 সনে বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছেন এবং তারপরে উনি একটা আর্কিটেকচারাল কনসাল্টিং ফার্ম যেটার নাম ফর্ম 3 আর্কিটেক্টস, এটা 2010 সনে উনি এস্টাবলিশ করেন। ওনার সঙ্গে ছিলেন দিলরুবা ফেরদৌস শুভ্রা এবং AKM মাজেম হোসেন। তো তারপরে আরো হয়তো অনেকে যোগ করেছেন এবং সেভাবে সুন্দরভাবে চলছে আর কি ওনার ফার্মটা। ওনার ফিলোসফি অফ আর্কিটেকচার যেটাকে আমরা বলি, যে ফিলোসফিতে কাজ করেন, প্রত্যেক আর্কিটেক্টের একটা ফিলোসফি থাকে, সেটা হচ্ছে যে ডিজাইনের ভিতরে আমাদের লাইফস্টাইলে শহরের এবং ওই প্রেমিসিসের ওপেন স্পেসকে সম্পৃক্ত করা। ডিটেল উনি হয়তো বলবেন আরও পরে। এবং প্রত্যেক প্রজেক্টের ভিতরেই উনি একটা ট্রান্সলেশন করেছেন ওই জায়গার কিংবা ওই এলাকার কিংবা ওই দেশের, যেটা আমাদের দেশের আর কি, ওই অঞ্চলের হিস্ট্রিটাকে সেটার ভিতরে ইনকর্পোরেট করা, উইচ ইজ ভেরি ইউনিক কাইন্ড অফ থিং। এবং সেই সঙ্গে সঙ্গে অফকোর্স উনি ক্লাইমেট, লোকেশন এবং লোকাল ট্রেডিশন যেগুলি আছে সেগুলিকে ইনকর্পোরেট করে যারা ওখানে থাকবেন কিংবা যাবেন তারা যাতে ওনার ডিজাইন থেকেই কিছুটা বুঝতে পারে কিংবা জানতে চায় যে এর আগে কীরকম ছিল কিংবা কীভাবে এটা আসলো। আচ্ছা, আপনার কি প্রজেক্টের ভিতরে, আমি সবগুলির নাম তো বলতে পারবো না, তা আমি খুব মানে আমাদের চোখে যেগুলি বেশি পড়ে আর কি, তার ভিতরে গুলশান ক্লাব ইজ ওয়ান। এটা তো অ্যাটলিস্ট গুলশানবাসী যারা আছেন কিংবা আমাদের নিশ সেক্টরে যারা আছে তারা সবাই জানে। তারপরে আছে IDLC হেড অফিস বিল্ডিং। একটু বলে রাখি, আপনি তো জানেনই যে এই বিল্ডিংয়ের কনসালটেন্ট সিলেকশনের ওয়ান অফ দ্য কমিটি মেম্বারে আমিও ছিলাম। তো আমি কিন্তু 4টা ফার্ম ওখান থেকে সিলেকশন করার, 4টা ফার্মের ভিতরে একটা সিলেকশন করার কথা ছিল এবং আমি জানতাম না যে, ইচ্ছা করেই জানতাম না, টু বি ভেরি অনেস্ট আর কি। হ্যাঁ, তো সেটাও ওনাদের বিল্ডিংটা এখন হয়েও গেছে, অ্যাকচুয়ালি একটা ফিনিশিংয়ের কাজ, সিভিল কনস্ট্রাকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে ওই টঙ্গী লিঙ্ক রোডে, তেজগাঁটি লিঙ্ক রোডে। তো এটা ওনারা ডিজাইন করেছেন, উইচ ইজ কোয়াইট এ রিমার্কেবল কমার্শিয়াল বিল্ডিং। এছাড়াও অন্যান্য ডিজাইনের ভিতরে ওনার রিয়েল এস্টেটে JCX গ্র্যান্ড রেসিডেন্স নামে একটা বিশাল জমির উপরে একটা বড় করা আছে। কতখানি জমি এখানে? 92 কাঠা। 92 কাঠা। আচ্ছা, তো মানে না, শহরের ভিতরে ইটস প্রিটি বিগ। ওনার অ্যাচিভমেন্টের ভিতরে কথা বলতে গেলে পরে আমার কিছু নাই বলা উচিত আসলে, তারপরে আমি জাস্ট পয়েন্টটা বলে যাচ্ছি। ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্রজেক্ট এবং যেটা সম্বন্ধে আমরা শুনবো ওনার কাছ থেকে, সেটা হলো পুরানো জেলখানা, যেটা সেটাকে রেনোভেট করে এটাকে একটা কনজারভেশন অ্যান্ড রেনোভেশন, কনজারভেশন আর রেনোভেশন করে
এটাকে একটা কালচারাল হাব এবং পাবলিক পার্ক হিসেবে করা হয়েছে কিংবা হতে যাচ্ছে আর কি। সো এটা সম্বন্ধে উনি নিজেই বলবেন। সেন্ট্রাল জেলের কাছে দিয়ে যারা যাওয়া আসা করতে লাগে তারা তো জানেনই এটা। এই জায়গাটার নাম বোধহয় নাজিমুদ্দিন রোড, চকবাজার, ওই এরিয়াটা। হ্যাঁ, চকবাজারের কাছাকাছি। হ্যাঁ, পুরান ঢাকা তো বটেই। আরেকটা নাম আছে ওই রাস্তাটার, কি যেন ভুলে গেছি। উমেশ দত্ত রোড, হ্যাঁ, বক্সিবাজার থেকে বা হ্যাঁ, বুয়েট থেকে হ্যাঁ, যখন আমরা যাই হ্যাঁ, তখন হ্যাঁ। ওই রাস্তাটার নাম। জি। আর উনি এর ভিতরে গত 15-16 বছরে অনেকগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন। তার ভিতরে হোলসিম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, গ্র্যান্ড প্রাইজ একটা, তারপরে এন্ট্রি গেট ফর বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, গুলশান এগুলো ছিল আইবি ক্লাব এবং হ্যাঁ institute। 5 স্টার স্ট্যান্ডার্ডের গেস্ট হাউসের, এগুলি আইবির আইবি অ্যাওয়ার্ড এগুলি উনি পেয়েছেন এবং এগুলি পেয়ে যাচ্ছেনই আর কি, আরো পেতে থাকবে। তো আজকে আমরা তাহলে প্রথমে একটু আর্কিটেকচার সম্বন্ধে আলাপ করে তারপরে আমরা পার্টিকুলারলি আপনার জেলখানার কাজের উপরে একটু ফোকাস করব, বিকজ আমাদের দর্শকরা এই ব্যাপারে কোয়াইট ইন্টারেস্টেড, আমিও ইন্টারেস্টেড। আপনি যে বলেছেন যে ক্লাইমেট এবং কালচারকে আপনার প্রজেক্টের ভিতরে আপনি ইনকর্পোরেট করেন, দ্যাট ইজ ওয়ান অফ ইউর আর্কিটেকচারাল ফিলোসফি। সো এই ব্যাপারে একটু বলবেন আমাদের, কোন প্রজেক্টে কিভাবে করেছেন, যে কোনো একটা বললেই হবে। এটা প্রজেক্ট স্পেসিফিক না বলে আমরা হয়তো in general ইন জেনারেল বলতে পারি যে আসলে আর্কিটেকচারের সবচেয়ে স্ট্রেংথের জায়গা হচ্ছে এটা, যে আসলে এটা এক জায়গা থেকে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে নিয়ে গিয়ে ডিরেক্ট মানে বসিয়ে দেওয়া যায় না। তো এটা ওই জায়গায় গ্রো করবে, তার যে ভৌগোলিক অবস্থান, তার যে প্যারামিটার্সগুলো, রিসোর্সেস, স্ট্রেংথস এগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেটাকে এনকাউন্টার করে আসলে মানে এটা করতে হয়। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমরা সবসময় এটা এক্সপ্লোর করার ট্রাই করি, যে আমাদের ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট সেটার মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডটা যেরকমই হোক, আমরা ট্রাই করি সেটা ক্লাইমেট এবং রেসপন্সিভ করে সেটাকে ওখানে করার। আমরা একেবারেই হুমসিক্যালি যেটা আসলে হয় আর কি, মানে আমাদের কন্টেম্পোরারি আর্কিটেকচারে পুরো ওয়ার্ল্ডে এই চ্যালেঞ্জটা আসলে কম বেশি ফেস করতেছি আমরা, যে দেখি যে আসলে গ্লোবালাইজেশনের নামে আসলে প্রায় একই জিনিস সব জায়গায় হচ্ছে, যেটা আপনারাও জানেন যে ঢাকায় একদমই প্রচুর গ্লাস বিল্ডিং যেভাবে দুবাইয়ের মতো করা হচ্ছে, হংকংয়ের মতো করা হচ্ছে। তো এটা আসলে আমাদের ক্লাইমেটে ওইটা আসলে পুরোপুরি স্যুট করে না। তো এটার জন্য অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে। তো আমরা আমাদের আর্কিটেকচারের মানে সেটা যে স্কেলেরই হোক, প্রত্যেকটা স্কেলেই ওইটাকে অ্যাকনোলেজ করে এখানকার যে অডিয়েন্স, এখানকার যে ক্লাইমেট, এখানকার যে মানুষ, মাটি, সেগুলোর কথা চিন্তা করে ওইটার সাথে মানানসই একটা কিছু করার কথা সবসময় আমরা চিন্তা করেছি। গ্লাসের কথা বললেন, কিন্তু আমি গ্লাসের এটা বললাম না, মানে এটা হচ্ছে যে এটাকে কনসিডার না করে করা। গ্লাস তো একটা ইনোভেশন এবং এটার পজিটিভিটিও আছে, তো সেটাকে কাজে লাগানোর ব্যাপার আছে, কিন্তু এটাকে আমরা বলতেছি যে ওইটা চ্যালেঞ্জটাকেও নেওয়া একই সাথে। চ্যালেঞ্জটাকে আমরা অনেক সময় মিস করে যাই, যে গ্লাস দিয়ে মুড়িয়ে দিলাম, হয়ে গেল প্রজেক্টটা। আচ্ছা, তো ওইটা আসলে আমরা করতে চাই না আর কি। আপনিও জানেন, আপনি যে প্রজেক্টের কথাও একটু আগে বললেন, এডিএলসি হেডকোয়ার্টার, তো ওইটা তো দেখবেন যে আমরা খুব ভেরি একাডেমিক অ্যাঙ্গেল থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমাদেরকে লুভারের কথা শেখানো হয়েছে যে পূর্ব পশ্চিম দিকের দিকে যদি এক্সটেন্ডেড শেডিং ডিভাইস থাকে, তাহলে আমার গ্লাস থাকলে আমি দেখতে পারবো, ভিউ এনজয় করতে পারবো, কিন্তু একই সাথে এটা শেডেড একটা স্পেস হবে, যেটার এয়ার কন্ডিশনিং, লোড এটসেট্রা কমে যাবে। তো এটা আমরা মানে বললাম যে আমরা একটা রেসিডেন্স থেকে শুরু করে বা আরও একটা ছোট ক্যাফে থেকে শুরু করে আমরা একদম লার্জ স্কেল একটা হাইরাইজ বিল্ডিং বা একটা আরও বড় কমপ্লেক্স, যদি বলি যে একটু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বলতেছে, প্রত্যেকটা জায়গায় আমরা আসলে ওই নোশনটা, ওই জিনিসটা আমরা মিস করতে চাই না আর কি। যেটা আসলে আমার এখানকার স্ট্রেংথ, এখানকার যে মানে ক্লাইমেটিক চ্যালেঞ্জেস আছে, সেগুলোকে অ্যাকনোলেজ করে করতে হবে আর কি। এবং হিউম্যান মানুষের বিহেভিয়ারটাও ইম্পর্টেন্ট। এখানকার মানুষ যে ধরনের বিহেভিয়ারে অভ্যস্ত, ওইটাকেও অ্যাকনোলেজে মেনটে আনা আর কি। এক্সেলেন্ট। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেই জন্যই আপনাকে ওখানে আমরা হাইয়েস্ট মার্ক দিয়েছি আইডিএলসি হেড অফিস বিল্ডিং এর, যেখানে না থ্যাঙ্কস, তো মানে ইউ ডিজার্ভড ইট, বিকজ ওখানে গ্লাস ঠিকই আছে, কিন্তু এই 26 তলা না, জি 26 তলা, 5টা বেসমেন্ট আছে, মানে বেসমেন্ট বাদ দিলে গ্রাউন্ডের উপরে 26 তলা বিল্ডিং এর পুরাটাই টপ টু বটম কয়েকটা লুভার দিয়ে সানের রেটাকে ডিফিউজ করে আলো ভিতরে আসছে ঠিকই, কিন্তু গরমটা রিলেটিভলি অনেকখানি কমে গেছে ওই ডিফিউশনের জন্য। সো দ্যাটস এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন।
যারা যান এটা আসলে এখান আমরা দিয়ে, মিস করি নাই, আমাদেরকে একাডেমিতে সবসময় শেখায় এটা হ্যাঁ যে এই কাজগুলো করতে হবে। আমরা যেন আর্কিটেকচার পড়া শুরু থেকেই জি এডুকেশনে যারা যায় সবাইকে এটা শিখতে হয়, কিন্তু যেটা আসলে প্র্যাকটিসে এসে নানান চ্যালেঞ্জে হয়তো সেটা করতে পারে না, এটা ব্যালেন্সটা করা যায় না একাডেমি আর True. প্রফেশনের মাঝখানে, প্র্যাকটিসের মাঝে। তো True. আমরা ওই ডেফিনেটলি ওই ব্যালেন্সটা মানে ওটা ভুলে যাই না আর কি, একাডেমিতে যেটা শিখেছি সেটা ট্রাই করছি করে যাওয়ার, সেই ডেলিভারিটা দেওয়া। আচ্ছা, তারপরের ডিসকাশনে আসি। পরের বলতে মানে আমি যেভাবে নাম্বারিং করেছি আর কি, যেটা যে আপনাকে জিজ্ঞেস করব। সো আপনি বলেছেন যে কিছু কিছু মিস্টেক আমরা করে ফেলি ইন আর্কিটেকচার ডিজাইন, সেটা হচ্ছে যে প্রেজেন্ট কালচারাল আইডেন্টিটি যেটা আছে সেটাকে আমরা ইনকর্পোরেট করতে ভুলে যাই আর কি। মিস্টেক না বলে আমি বললাম যে ভুলে যাই আর কি। সো এটাকে মনে রাখার জন্য কি করা যায়? কারণ ওদিকে গ্লোবালি ওয়ার্ল্ড একদিকে একটা ডিরেকশনে যাচ্ছে। এটার একটা মানে আসলে সমস্যা শুরু হয় মিডিয়া থেকে, মানুষ সামনে যেটা দেখে হুম তো ওইটা থেকে ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি হয়। মিডিয়াটা কন্ট্রোল বাই ওয়েস্টার্ন ও এন্ড, তো আমার কাছে মনে হয় ওখানে যেটা আমরা দেখতে থাকি, আমরা মনে হয় আমাদেরও ওইরকম হতে হবে, ওইরকম জায়গায় থাকতে হবে, আমাদের জীবনাচরণটাও এরকম করে ফেলতে হবে। ভেরি ট্রু। অ্যাকচুয়ালি আসলে নিজেদের যে স্ট্রেংথের জায়গাটা আমাদের, হ্যাঁ, এখন হয়েছে কি সোশ্যাল মিডিয়া হয়, এত ভিডিও ক্লিপস, এত লিঙ্ক আসে যে দেখার ইচ্ছা না থাকলেও হঠাৎ হঠাৎ করে চলে আসে। নতুন নতুন ইনফ্লুয়েন্সড হওয়ার স্কোপস অনেক বেড়ে গেছে, আগের অনেক চাইতেও বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। আগে তো ম্যাক্সিমাম আমরা সিনেমা কিংবা টিভিতে দেখতাম, ওটা মনেও থাকতো তখন যে দিস ইজ অ্যানাদার কালচার, অ্যানাদার কান্ট্রি। ওটা আপনাকে খুঁজে দেখতে হতো, আর হ্যাঁ, এখন আপনাকে আপনি না চাইলেও আপনার সামনে চলে আসে। মানে সো এটার ভালো দিক যেরকম আছে, একটা নেগেটিভ দিকও আছে আর কি, উইচ ইনফ্লুয়েন্সেস। আমাদের জায়গায় আমি বলবো যে আসলে নিজেদের স্ট্রেংথটা বোঝা, যে আমি এটা অনেক জায়গায় কথা বলি, অনেকে যারা আমার কাছাকাছি থাকে তাদের কাছে মনে হবে যে রিপিট করতেছি কথা। তো এটা হচ্ছে যে আমরা বলি যে আমাদের এখানে আসলে মানুষ কেন বেশি, কারণ আমাদের ওয়েদার সবচেয়ে সুন্দর, আমাদের এখানে মাটিটা সবচেয়ে ফার্টাইল, ফ্ল্যাট সুন্দর ল্যান্ড, এবং এখানে কোনো কিছু মানে গাছ মানে সবকিছুই কিন্তু আমরা অনেক অ্যাবান্ডেন্ট, আমরা না চাইলেও হয়ে যায়। কোনো একটা জায়গা আমরা যদি ফেলে রাখি, ওখানে কিচ্ছু করতে হবে না আপনাকে, কাউকে গাছ লাগাতে হবে না, আপনি দেখবেন যে জঙ্গলের মতো হয়ে যাচ্ছে, একদম গাছপালা একদম ভরপুর একটা কিছু হয়ে যায়। অথচ অনেকে কিন্তু এটার জন্য মানে প্রচুর মানে খাটাখাটনি করে ওইটা এই জায়গায় পৌঁছে দেওয়া। তো আমাদের এই ল্যান্ডের যে ফার্টিলিটি এবং এটার যে স্ট্রেংথ, এটার যে ওয়েদারের শক্তি, ঠিক আছে, এটার কারণেই কিন্তু মানুষ এসে এখানে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে ডেনসিটি সবচেয়ে বেশি বাংলাদেশে, এটার কারণ কি? কারণ আসলে এখানে মানে এটা সুইটেবল ফর লিভিং ছিল। তো আমরা এটাকে আসলে বসবাসযোগ্যতা হারাচ্ছি, সেটা মানে আমাদের দোষে হচ্ছে আর কি। একসময় এই ওয়েদার এবং এই মানে না, but তখন তো পপুলেশনও কম ছিল, মানে অন্য জায়গার চাইতে বেশি ছিল এখানে, মানে কম্পারেটিভলি ইউনিট পপুলেশন বেশি ছিল, বাট ওভারঅল পপুলেশন তো অনেক কম ছিল আর কি। এখন এই জন্যই আসলে প্ল্যানিং এর ব্যাপারটা আসতেছে, যে আসলে এই সুন্দর বসবাসযোগ্য জায়গা যেটা ছিল, ওইটা আবার কেন আমরা বলতেছি যে না, এই বসবাসের অনেকটাই অনুপযোগী হয়ে যাচ্ছে, এটার প্ল্যানিং এর অভাব, এটার আসলে এনফোর্সমেন্টের অভাব। আমি মনে করি যে আসলে চিন্তাশীল মানুষজন তো ডেফিনেটলি আছে, এটার পিছনে কাজ করতেছে অনেক মানুষ, অনেক সেক্টরের অনেক টেকনিক্যাল প্রফেশনালরা, মানে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ডিসকাশন এবং এর জায়গা তো করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সমন্বয় এবং যেটা, এটা আমার মনে হয় রাষ্ট্রের তো একটা বড় মানে পড়ে, যে আসলে এই সমন্বয়ের সুযোগটা তৈরি করে দেওয়া আর কি। ট্রু, ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, ওই কালকে আমি একটা ম্যাটেরিয়াল চয়েসের ব্যাপারে একটা সিলেকশন কমিটির সঙ্গে কাজ করছিলাম। তো একটু চাকচিক্য জিনিস কিংবা একটু যেখানে মোর ইমপ্রেসিভ মনে হয় আপনার বিল্ডিংয়ে ঢোকার সময় কিংবা বের হওয়ার সময়, তখনই আমাদের এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল লাইক মার্বেল অর এক্সপেন্সিভ টাইলস অর এই ধরনের জিনিসে চলে যেতে হয়, যেখানে কস্ট ইমপ্লিকেশন আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও আছে, যে আসলে মার্বেল আপনি জানেন কোয়ারিগুলো এখন পুরো ওয়ার্ল্ডেই ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে, যেটা ক্ষতি হচ্ছে অনেক, মানে ভূমিকম্প এবং অনেক কিছুর সাথে কানেক্টেড। সো এখানে লোকাল ম্যাটেরিয়াল সম্বন্ধে আপনি যদি আমাদের একটু এনলাইটেন করেন। এটা নিয়েও স্যার, যে আমি সবসময় বলি যে আমাদের বেঙ্গলে আমাদের চয়েস অফ ম্যাটেরিয়াল, আমরা যারা এখানে আর্কিটেকচারে কাজ করতেছি, আমি তো মনে করবো আমরা খুবই প্রিভিলেজড একটা জায়গায় আছি। তো অনেক কাছে মনে হয় আমাদের স্টোন নাই, তাহলে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। আসলে এরকম কিছুই না। আমার কাছে মনে হয় যে এখানে চয়েস অফ ম্যাটেরিয়াল এবং যে প্যালেটের যে ডাইভার্সিটি, এটা পুরো ওয়ার্ল্ডে কোথাওই নেই মানে আমাদের মতো। আচ্ছা, এটা আমার সবসময় মনে হয় যে আপনি দেখবেন যে আমরা যদি একটা মানে ছাদ বা চালের কথাও চিন্তা করি, আমরা এই যে কংক্রিট রুফিং এর আগের কথা যদি বলি, আপনি দেখবেন প্রচুর অপশনস ছিল,
মানে ঠিক আছে? দোতলা খড়ের চাল চারচালা ছিল যে একসময়, মানে পরবর্তীতে টিনে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, তারপরে টালি দিয়ে হয়েছে। টালির আবার অনেক টাইপ, আপনি এক একটা রিজিয়নে যদি যান এক এক রকমের টালি, হুম। ধামরায় একরকম, সাতক্ষীরায় গিয়ে আরেক রকম, হুম। যশোর রোডের দিকে যদি যেতে থাকেন তো হুম। ওখানে আরেক রকম। তো আমার কাছে মনে হচ্ছে এই যে অপশন, ঠিক আছে? তারপর কাঠ যদি বলেন, কাঠ কিন্তু আমাদের এখানে আমাদের যে টাইপের, আমাদের কিন্তু একটা জিওলজিক্যাল এবং বায়োলজিক্যাল হটস্পটের মতো বাংলাদেশ। হ্যাঁ। এটা আমাদের প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য ও উদ্ভিদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে যে মানে আমরা যে রেঞ্জের মানে অপশন পাই, এটা আসলে মানে পুরো ওয়ার্ল্ডে কোথাও নেই। তাহলে মানে এক জায়গায় নাই আরকি, এটা বলতেছি। বাট কাঠ তো না, আমি মানে বললাম যে এটা ওয়ান অফ দ্য ম্যাটেরিয়াল যেটা আসলে আমাদের নিজেদের। ঠিক জি। আছে? এটা তো আছেই, এর বাইরে অনেক কিছু। লাইক যদি আমি এই রুফের টালির কথা বলছিলাম। একই রকম ম্যাটেরিয়াল আমরা, মানে ক্লে থেকে হয়। তো এখন আমরা এই টপ সয়েল না ইউজ করে অন্যভাবে হবে, টেকনোলজি চেঞ্জ না হবে, ওই শিফট হবে। সেটা টপ স্বাভাবিক। বটম কিন্তু আমি সয়েল বললাম ইউজ করা অপশনটা যায়। ছিল আরকি আমাদের এখানে। আমাদের প্যালেটটা আসলেই আরো ওয়াইড। যেমন আমরা ফ্লোরের ক্ষেত্রে একসময় ওইটাও ক্লে টালি হতো। তারপরে আরো অনেকগুলো অপশনও আছে। ট্র্যাডিশনালি মাডের হাউস হইতো। ঠিক আছে? মাডের মানে ক্যারেক্টারও আবার চেঞ্জ। আপনি দেখবেন যে আমরা এই ঢাকায় বসে কথা বলছি। হুম। ঢাকা কিন্তু একটা অসম্ভব হুম। ইউনিক জায়গা, এবং এটার আমাদের এখান থেকে যদি খুবই অল্প যাই বিক্রমপুরের দিকে, হুম। দেখবো যে একটু ওইখানকার যে ক্যারেক্টার, ওইটা নিয়ে এক ধরনের লাইটার ক্যারেক্টারের প্রজেক্ট হচ্ছে এখানে, বা প্রজেক্ট না, মানে আসলে ট্র্যাডিশনালি হয়ে আসতেছে অনেকগুলো হাউস। কারণ কি ওখানে ভাঙন ছিল, নদী পদ্মার একটা ইনফ্লুয়েন্সের কারণে ওইটা হয়েছে। আবার যে অংশটা স্টেবল, লাইক গাজীপুর, ওটার মাটি আমরা জানি লাল মাটি, বহালগড়, ওই রিজনে বা নরসিংদী ওই জোনেও কিন্তু আমরা দেখবো যে মাটির বাড়ি বেশি। তো মাটিটা ভালো তাদের। হুম। ঠিক আছে? তো আবার বিক্রমপুরে ওইটা নাই। তো আমি বলছি খুব কাছেই বলতেছি। আমি এই সেন্টার থেকে যদি 30 কিলো এদিকে যাই আর 10 কিলো বের হয়ে গেল পূর্বাঞ্চলের থেকে, আমরা বা এই মাটিতেও কিন্তু একই রকম বাড়িঘর ছিল। এখনো পূর্বাঞ্চলে গেলে দেখা যায় যেগুলো আমরা প্লট করে একদম ভাগ করে ফেলছি, হাই রাইজ বিল্ডিং বানাবো। ওখানেও কিন্তু এখনো মাটির ঘর অনেকগুলো আছে। যারা আদিবাসীদের বাড়িগুলো রয়ে গেছে এখনো। ঠিক আছে? তো আসলে আমি বললাম যে ওটা কিন্তু মাটির বাড়ি কিন্তু সবসময় আমরা শুনি সবার কাছে যে এটা ঠান্ডা থাকে। হুম। মানে ঠান্ডা থাকে মানে আমাদের তো বেশিরভাগ সময়ই হ্যাঁ। ওয়েদারে গরম থাকে। তো ওইটার ঠান্ডা থাকে মানে ওইটাই আসলে আমাদের ক্লাইমেটিক্যালি সুইটেবল ওই জায়গার জন্য। তাইলে আমি ঠান্ডা থাকে আমি জানি, সবাই বলতেছি আমরা। ঠিক আছে? যে মানুষটা ওখানে থাকে সেও পরবর্তীতে যখন তার টাকা হচ্ছে সে আর ওটা বানাচ্ছে না। সে কিন্তু আবার গিয়ে এই যে মানে কংক্রিটে কংক্রিটের চলে বাড়ি যাচ্ছে। করতেছে, টিনের চাল দিচ্ছে, যেটা আবার হিট জেনারেট করতেছে। তো সবকিছু মিলায় আরকি আমি বলতেছি যে আমাদের যে ক্লাইমেটিক মানে বা আন্ডারস্ট্যান্ডিং থেকে যে স্ট্রাকচারস গুলো বা যে ট্র্যাডিশনালি যে ধরনের কাজ হওয়ার কথা, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আসলে এটা মানে গ্লোবালাইজেশনের একটা ইমপ্যাক্ট আরকি। যে আমরা আসলে ওইটার দিকে শিফট করতে চাচ্ছি। কিন্তু আমি বলব না যে আসলে ম্যাটেরিয়াল তো চেঞ্জ হবেই, নতুন ম্যাটেরিয়াল আসবে, নতুন ম্যাটেরিয়ালে নতুন ধরনের ব্যবহার হবে। এটা আছে, কিন্তু এর সাথে, সাথে আসলে আমাদের এই যে ক্লাইমেটিক কনসিডারেশন, আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যালুস গুলো আছে, ঠিক আছে? কোর্টইয়ার্ড, এবং এটার মাধ্যমে যেভাবে আগে মানে আমরা যদি এখনো দেখি যে আমরা যখন সিটির বাইরে যাইতে থাকি কোথাও, আমরা দেখব যে মানে ধানি জমি সবুজ, হুম। এটার মাঝখানে ছোট, ছোট জায়গা যেখানে প্রচুর গাছপালা, হুম। ওইটার ভিতরে দেখবেন যে এই ছোট, ছোট ঘর দেখা যাচ্ছে। হুম। অর্থাৎ হোমস্টের ক্যারেক্টারটাই ছিল এরকম। হুম। হুম। যে আসলে মানে একদম প্ল্যান্টেশন এবং এটার ভেতরে। এবং হ্যাঁ। হচ্ছে এটা আসলে গার্ডেড, মানে নানান কারণে এটা আসলে ওয়েদার এগুলাতে হুম। সাপোর্ট দিচ্ছে। আপনি ঝড়ের সময় বাড়িটাকে হুম। সাপোর্ট দিচ্ছে, শেড দিচ্ছে, প্রাইভেসি দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। অনেক কিছু মানে আসলে মানে এগুলা চিন্তা ভাবনা করে করা ছিল। তো এইখান থেকে যখন আমরা আমাদের সিটি তৈরি হইলো আরকি। সিটি তৈরির গল্পও তো আমাদের অনেক আগেরই বলা যায়। কারণ ঢাকাও তো মানে আমাদের ওয়ান অফ দ্য পুরনো সিটিগুলোর মধ্যে একটা। ঢাকাকে তো আমরা প্রায় যে ৪০০ বছরের পুরনো বলতো। হুম। সবাই জানি যে আসলে ৪০০ বছরের পুরনো না। আমাদের ৪০০ বছর ছিল আসলে এটা ক্যাপিটাল হয়, মুঘল ক্যাপিটাল হয়। হুম। এবং এটা রিসেন্ট গবেষণায় বলে যে এর আগেও এটা ক্যাপিটাল ছিল, মুঘলদের হ্যাঁ। ছিল না। মুঘলরা যখন আসছে তখন থেকে এটা ফরমালি ডকুমেন্টেড হইছে। ইভেন আমরা যে প্রজেক্টের কথা আপনি বললেন যে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে রিডেভেলপমেন্টটা আমরা করছি, মানে কাজ করছি। ওই প্রজেক্টটাও কিন্তু একসময় এটা আসলে জেল হয় আমাদের ১৭৮৮ সাল থেকে, 1788। তো তার আগে তো এটা একসময় ছিল ফোর্ট ছিল। মানে আফগানদের ফোর্ট ছিল। তো মোগলরা অকুপাই করে একটা টাইমে। তারপরে ব্রিটিশরা যখন আসে, ব্রিটিশরা এটাকে তখন তারা মানে জেলখানাটা ফোর্ট ছিল। জেলখানার আগে ওই জায়গাটা ফোর্ট এবং আরো সেটেলমেন্ট ছিল আরকি একসাথে। তো এগুলো আবার রিসেন্ট এক্সকাভেশন এগুলার মাধ্যমে আসছে। এগুলার বেশ কিছু রিপোর্টও আসছে। তো আমরা এগুলো নিয়ে একটা মিউজিয়াম আকারে যখন আসবে, মানুষ সবকিছুই এক্সপ্লোর করবে। শুধুমাত্র এটা জেলের হিস্ট্রি এরকম না। এটা আসলে আমাদের ঢাকার ইতিহাসের একটা বড় অংশ এটার সাথে সম্পর্কিত। এবং তো বুড়িগঙ্গার খুব কাছে। তো ঢাকার এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্ট ছিল ওই পুরা এরিয়াটাই, এবং এটার না একটা ওটা অংশ তো আরকি সংরক্ষিত। যেকোনো শহর যখন হয় জি। এই ঢাকার হিস্ট্রিতেই যা আমিও পড়েছি আরকি যে
নদী ভিত্তিক তো, জি সো ওখান থেকে বাণিজ্য করতে আসতো। সো ওখানে প্রথমে কিছু আবাসিক এবং বাণিজ্যিক যেটাকে আমরা হোটেল বলি আর কি, তখনকার দিনে ওই হোটেল ইয়ে হয়েছে, তারপর আস্তে আস্তে ওখান থেকে এক্সপ্যান্ড করেছে। আমরা কাটরা যেগুলোকে বলি জি, আর কি, কাটরা, কারাভানসারি, হ্যাঁ। ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে মোগলরা এবং অন্যান্য পার্সিয়ানদের এতেও এরকম রুটে আছে। সিল্ক রুটে তো অনেকগুলো এরকম কারাভানসারি পুরো এতেই ছিল। তো আমাদের এই এক্সাম্পলগুলো এখনো আছে, কিন্তু এগুলো দেখবেন যে আসলে এখনো আমরা আসলে এটার যে গুরুত্বটা বুঝবো, যেটা আমাদের প্রায় 400 বছর প্লাস, মানে 400 বছরের পুরনো যে জিনিসগুলো এখনো আছে, এগুলো দেখবেন যে আপনার মানে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অভাবে নানান ধরনের মিসইউজ হচ্ছে আর কি, আমরা প্রত্যেকেই জানি। আপনার আরেকটা জিনিস আমার, এই যে বললেন যে পুরোনো জিনিসকে শুধু যে ওখানেই ধরে রাখতে হবে এরকম না কিন্তু, হ্যাঁ। আপনি গুলশান ক্লাবের ভিতরে ধরেন ওই দরবার রেস্টুরেন্ট যেটা, একটা মুডের জন্য করা হ্যাঁ, হয় সেখানে যে ওই আগেকার দিনের ক্লের 9 ইঞ্চি ব্রিক যেটা অন্যখান থেকে নিয়ে এসে, হ্যাঁ, ওখানে যে লাগিয়েছেন, সেটারও একটা সিগনিফিকেন্স আছে, কিন্তু সিগনিফিকেন্সটা কেউ জানে না। এটা হচ্ছে ভ্যালুটা বোঝানো আর কি, যে আসলে আমরা মানে মানে আমাদের যা কিছু পুরনো, ঠিক আছে, ওটা আসলে ফেলে দেওয়ার জিনিস না, ওটাকে আরো মানে মোর এমব্রেসড হওয়ার কথা। মানে যেমন আপনি ঋদ্ধ হচ্ছেন বয়সে, এটা আমার চেয়ে আপনার ভ্যালু অনেক বেশি আর কি, আমি এটা বলতে চাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটাই, যে আসলে যে জিনিসটা অনেক পুরনো, এটার মধ্যে অনেক গল্প আছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু ওটার সাথে কানেক্টেড, নস্টালজিয়া জড়িত ওটার সাথে। তো ওই ম্যাটেরিয়ালটা আমি আসলে এখানে এরকম অনেক প্রজেক্ট অনেকে ভাববে যে আমি পুরনো জিনিসপত্র এনে এনে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি। আসলে আমরা এরকম কখনোই করি না যে আমি একটা বিল্ডিং এটার জন্যই ভাঙাচ্ছি। দেখা গেলো যে এখনো আমি আমার মানে যারা ওখানে ওই আমাদের যে প্রজেক্টে কাজ করেন ইঞ্জিনিয়াররা, ওখানে আমাদের সুপারভিশনে একটা বড় টিম কাজ করে, ওদেরকে পুরোনো ঢাকায় এখনো কোনো একটা, যখন আমি ডকুমেন্টেশনে দেখি যে একটা বাড়ি ভেঙে ফেলছে, ঠিক আছে, আসলে তো ভাঙার আগে কেউ জানায় না, ঠিক আছে, আপনি ভাঙার পরে দেখবেন যে একটা ওই ফেসবুকে আসলো অথবা মিডিয়াতে আসলো যে এটা ভেঙে ফেলা হয়েছে, ঠিক আছে, তখন ওইখানে দেখা যায় কোনো না কোনোভাবে ওরা ভেঙে ফেলছে ইট। তো ওখানে গিয়ে আমি নিয়ে আসলাম যে না, আপনার এই ইট তো প্রায় 400 বছর আগে, লালবাগ ফোর্টের কাছের একটা ইট, এরকম পাউরুটির মতো স্কোয়ার সাইজের হয় আর কি। তো ওই ধরনের ব্রিক আমি যাচ্ছিলাম এক সময় আমাদের একটা প্রজেক্ট ভিজিটে, তো তখন দেখলাম যে এটা ভেঙে করতেছে, মানে ব্রিক চিপস তৈরি করতেছে এটা দিয়ে। তাই বললাম আপনি এটা কি করছেন, এটা তো অনেক পুরনো এবং খুবই হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট জিনিস। তো এরকম আমি বিভিন্ন সময় আমি করা ট্রাই করছি যে আসলে এটাকে ওনাদেরকে তো বুঝে বেশি লাভ হয় না, ওনারা আসলে এটা হয়তো ডেভেলপারকে দিয়ে দিচ্ছে অথবা নিজেরাই একটা কিছু করার কথা চিন্তা করতেছে নতুনভাবে আর কি। তো উইটগুলো আসলে আমরা বা উইট বা এই ধরনের এলিমেন্টস পুরোনো পাইলে আমি আসলে ট্রাই করি যে এটা কোনো না কোনোভাবে যদি এমন জায়গায় রাখা যায় যে মানুষ এটাকে মূল্যটা বোঝে এবং সেলিব্রেট করে এটাকে। এক্সেলেন্ট। হ্যাঁ, মানে আমরা ওই পর্যন্ত মনে রাখি যে গ্রামোফোনটা রাখতে হবে বা পুরানো ক্যাসেট প্লেয়ারটা রাখলে পরে ভালোই লাগে দেখতে, কিন্তু ইট পর্যন্ত আসলে সত্যি কথা বলতে ইভেন আমি নিজে প্রফেশনাল হয়েও খেয়াল করিনি। বাট ওই গুলশান ক্লাবে somebody told me যে এটা পুরানো জেলখানা থেকে ভেঙে আনা হয়েছে। সো জেলখানা তখন কাজ শুরু হয় না, কাজ শুরু হয় না। হ্যাঁ, আমি একটু অবাক হলাম যে এখানে যদি একটু ওইটার কোন পরিপ্রেক্ষিতে এটা আনা হয়েছিল কিংবা ইটটা কোথা থেকে একটু একটা সর্ট অফ স্টোরি লাইন থাকলে পরে। এটা আসলে আমাদের যে সিটিটা যে পুরনো, এটা আমরা একদম ভুলেই যাই, বিশেষ করে এই এলাকায় এসে আরো বেশি ভুলে যাই, ঠিক আছে। তো আমরা সেটার একটা রাখতে চাইছি আর কি, ওই কানেকশনটা, যে আসলে আমরা একটা ওল্ড সিটিতে আছি যেটা একটা হিস্ট্রি আছে। এবং ইটের ক্ষেত্রে এটা মজা হচ্ছে যে আসলে ইট দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোন সময়ের। আমরা যে এখন যে ব্রিক সাইজটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে ব্রিটিশদের করা স্ট্যান্ডার্ডাইজ ব্রিক সাইজ, যেটা তারা অন্য জায়গায় যেসব জায়গায় কলোনি করছে ওখানেও একই সাইজের ব্রিক করছে। আর তার আগেই কিন্তু আমাদের অনেকগুলো টাইপসের ব্রিক ছিল, মুঘলরা এক ধরনের ব্রিক ইউজ করতো, ঠিক আছে, তার আগের সেটেলমেন্টে আরেক ধরনের ব্রিক, তার পরবর্তী আর্লি ব্রিটিশ পিরিয়ডও কিছু অন্য ধরনের ইট ছিল। এইগুলার সবগুলা গল্প আমার জেলের মধ্যে মানে ওই প্রজেক্টের মধ্যে আছে আর কি, সবগুলা লেয়ারই পাওয়া যায়, ঠিক আছে। প্রায় আমরা তো প্রায় মোর দেন 60 সাইজের ব্রিক আমরা ওখানে মানে পাইছি আর কি আপনাদের এই জেল। এটাকে কি প্রজেক্টের নাম কি? আমরা বলবো যে এটা আসলে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার, এটার যে একটা অংশ মিউজিয়াম হচ্ছে, ওটা মানে ওল্ড ঢাকা সেন্ট্রাল জেল রিডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন, মানে প্রধানত কনজারভেশন, বড় অংশগুলো যেগুলো ব্রিটিশ পিরিয়ডের এবং তার আর্লিয়ার পিরিয়ডের বিল্ডিং, সেগুলো কনজার্ভড হচ্ছে। আর তার সাথে কিছু রিডেভেলপমেন্ট হচ্ছে, যেসব প্রিজনসের যেসব রেসিডেন্সেস ছিল তারা তো এখন থাকার সুযোগ নাই, জেলটা যেহেতু চলে গেছে এখান থেকে, তো ওই জায়গাগুলোর জন্য পাবলিক অ্যামেনিটিস ফ্যাসিলিটিস এই জাতীয় কাজ করা হয়েছে। তো আপনি জানবেন যে আসলে এই প্রজেক্টটা নিয়ে যদি মানে আমি হয়তো এখন কিছু শেয়ার করতে পারি আর কি। তো ওইটা একেবারেই আমরা আপনি জানেন যে আমি বুয়েটে পড়াশোনা করছি, আমরা
যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো ওই সময়ে আমার আসলে এই পুরান ঢাকা এবং এটার সাথে মানে ফর্মালি মানে কাছ থেকে দেখা আর কি। এর আগে তো আমরা জানি যে ঢাকা পরিবহন ঘাটতির অবস্থা ছোটবেলা থেকেই আমাদের। ওইটা আসলে ফার্স্ট এনকাউন্টারটা হচ্ছে যে আমরা এখান থেকে একদম বুয়েট থেকে আমরা এক সময় যে জেলের পাশে নীরব হোটেল ছিল, ওখানে যেতাম। তো আমরা ওই জায়গাটা গেছি এবং ওই থেকে এখনো আছে, জি আছে, কিন্তু এটা আগের মতো আর এত মানে এতটা জলুসটা নাই। তো এই জেলখানার সামনে দিয়ে আমরা একদম এই সোয়ারি ঘাট বলে, তো ওইখানে নৌকায় গিয়ে ঘুরছি। এটাও হয়েছে বুয়েট থেকে, হলে থাকতাম, হল থেকে গিয়ে। তো ওইটার সামনে দিয়ে যখন যাইতাম আর কি, ওইটা তো আসলে একটা মানে মানে দেয়াল দিয়ে ঘেরা একটা অংশ, এটার ভিতরে কি হচ্ছে কেউ জানে না। পাশ দিয়ে যাওয়ার সময় দেওয়ালের হাইট অনেক উঁচু একটা দেয়াল, 20 ফিটের বেশি, 22 ফিটের মতো হাইট বেশিরভাগ অংশে মূল জেলখানাটা। তো তখন থেকেই আসলে এই পুরান ঢাকা আমাকে অলওয়েজ মানে মুগ্ধই করে, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে ওই যে আগের যে এগুলো মানে রেমিনিসেন্স এগুলো এখনো রয়ে গেছে, পুরনো সেই বাড়ি, এই গলি গুচ্ছির মধ্যে দিয়ে মানুষের লাইফস্টাইল। আপনি দেখবেন যে অনেক রাতে, আপনি যদি মানে আজকেও রাতে যান, আপনি রাত 2টা 3টা বা একদম ফজরের আগ পর্যন্ত যাবেন, আপনি দেখবেন যে মনে হবে না আপনার এটা যে এত রাত হয়েছে। এখানে তো ওই যে মনোনীতে হয়তো 2-1টা ক্যাফে বা রেস্টুরেন্ট খোলা থাকতে পারে, কিন্তু মোস্টলি ওইখানে খাবারের দোকান এবং অনেক কিছুই খোলা। এবং এটা মজার, আমার কাছে মনে হতো যে আসলে তারা আসলে এই লাইফটাকে ডিফারেন্ট ওয়েতে সেলিব্রেট করে, এবং এটা এখন করতেছে এরকম না, এটা আসলে ট্রেডিশনালি করে আসতেছে। আমরা আসলে কোনো ইতিহাস বইও তো আমরা কোনোদিন পাই নাই যে এখানে একটা, আমি অন্তত পড়ি নাই যে এখানে একসময় একটা আফগান ফোর্ট ছিল। আমরা জানি যে লালবাগ ফোর্টটা সম্পর্কে আমরা জানি, অ্যাকচুয়ালি লালবাগ ফোর্টটা একটা অসম্পূর্ণ ফোর্ট ছিল। তার আগের যে ফোর্টটা ছিল, মেজর ফোর্ট, সেটা ছিল এখানে। ব্রিটিশ আমরা যে ম্যাপগুলোয় পাই ওখানে কিন্তু একদম আর্লি ব্রিটিশ ম্যাপগুলোতে ইভেন 1860 এর একটা ম্যাপও আমাদের কাছে আছে। আমরা যেহেতু এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হয়েছে, ন্যাশনাল আর্কাইভস থেকে ব্রিটিশ লাইব্রেরি পর্যন্ত আমরা অনেক জায়গায় ডিগ আউট করে যেগুলো পেয়েছি। তো ওখানেও কিন্তু এটাকে ওল্ড ফোর্ট লেখা থাকতো, এই অংশটাকে, মানে আমাদের জেলের যে প্রেমিসের যে অংশটা, এটা পুরনো দুর্গ, এবং লালবাগটাকে শুধু লালবাগ লেখা আর কি, এবং এটাকে কিল্লা রোড বলা হতো, এই যে ফোর্টের পাশ দিয়ে বা জেলের পাশ দিয়ে যে রাস্তাটা এটাকে। তো যাই হোক, আমরা যখন 2017 সালে এটা একটা ন্যাশনাল কম্পিটিশনে আসে যে এখানে এটা পুরো জায়গাটার রিডেভেলপমেন্ট করা হবে, কনজারভেশন অ্যান্ড রিডেভেলপমেন্ট একটা প্রজেক্ট। তো তখন আসলে এখানে একটা বিষয় যে এটার যে পুরনো গল্পটা আছে সেটা যেরকম থাকবে, আবার এটার নতুনভাবে যে স্পেসগুলো তৈরি করার সুযোগ আছে, যে রেসিডেন্সিয়াল স্পেস, এবং তাদের কিছু জায়গা ছিল পরিত্যক্ত জায়গা বলা যায় এর ক্ষেত্রে, মানে আমাদের বাংলাদেশ কারা অধিদপ্তরের। তো ওই জায়গাগুলোতে আসলে নেইবারহুডের জন্য কিন্তু অ্যাক্সেসিবল ফেসিলিটিস বা অ্যামিনিটিস তৈরি করার একটা মানে প্রয়োজনীয়তা ছিল। তো আসলে যখন এটার যে প্রোগ্রামটা বা যে ধরনের কী কী ফেসিলিটিস থাকবে সেটার লিস্টটা আমাদের কাছে আসে, সেটা অনেকটাই কাভার করে। কিন্তু ইন্টারেস্টিংলি চ্যালেঞ্জ ছিল আসলে আমার পুরোনোটার সাথে কীভাবে এটা, মানে পুরোনো জেলখানার দেয়ালের ভিতরের যে অংশটা আছে সেটার সাথে হারমোনিয়াসলি কীভাবে এটা হতে পারে। এটার যে হিস্ট্রি আছে, মানে আমাদের বাংলাদেশ পিরিয়ড, তার আগে পাকিস্তান পিরিয়ডের গল্প, পাকিস্তান পিরিয়ডের আগে এটা ছিল যে আমাদের ব্রিটিশ পিরিয়ডের একটা লম্বা সময় ধরে ব্রিটিশ পিরিয়ড ছিল, প্রায় 228 বছর এটা ব্রিটিশদের আন্ডারে জেল ছিল। 228 বছর তো কোয়াইট এ লং টাইম, এবং ব্রিটিশ পিরিয়ড পুরোটাই তো, হ্যাঁ ব্রিটিশ পিরিয়ড পুরোটাই। তো এখান থেকে, এবং ব্রিটিশ পিরিয়ড অ্যাকচুয়ালি 228 বছর কারাগার ছিল, তার আগে কয়েক বছর এটা অন্যভাবে। ওই জায়গাটার নাম এখন আমার পড়েছে বেচারাম দেউরি। জি, একদম পাশেই। হ্যাঁ, ঠিক পাশে না, এটা হলো দেউরি বলে তো অ্যাকচুয়ালি মার্কেট প্লেস, তাই না? মার্কেট প্লেস থেকে দেউরি, বেচারাম দেউরি। জি বলেন। তো ওইটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের জেলের যে দেয়াল দিয়ে ঘেরা অংশ, এর ইমিডিয়েট বাইরে বেশ কিছু পুরনো স্ট্রাকচারস আছে, যে বেগম বাজার মসজিদ, শায়েস্তা খান মসজিদ, তারপরে আরেকটা মসজিদ আছে, এটার নামটা আমি বলতে পারছি না, যে চকবাজার থেকে উর্দু রোডের পাশে, ওখানেও একটা পুরনো মসজিদ ছিল, যেটাকে প্রায় ডেমোলিশ করে দিয়ে নতুন একটা, মানে কিছু ওয়াল হয়তো রয়ে গেছে টাইলসের নিচে চাপা পড়ে, আর নতুন একটা মসজিদ হয়ে গেছে। আরেকটা মসজিদ আছে আমাদের একদমই বক্সিবাজার এন্ডে, এটা বাগানবাড়ি মস্ক বলে, এগুলো প্রত্যেকটা মোগল মস্ক। আচ্ছা, প্রত্যেকটা, এবং এখনো কিন্তু অ্যাক্টিভ মস্ক এগুলো, ঠিক আছে? তো এটা কিন্তু এখনো আমরা জেলের যে দেয়াল ঘেরা অংশ, এর ইমিডিয়েট বাইরেই এই কয়টা স্ট্রাকচার ছিল। আর জেলের দেয়ালের ভিতরে আমরা কি পাচ্ছি, ওইখানে ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিংগুলো পাচ্ছি, এবং কিছু রিসেন্ট আর্কিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে কিছু এক্সকাভেশন হয়েছে, সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর তার আগে সুফি মুস্তাফিজুর রহমান সাহেব, উনিও কিছু এক্সকাভেশন করেছিলেন, ট্রায়াল এক্সকাভেশন, এবং সেটা রিপোর্টও এসেছে। তো ওইখানে কিন্তু আমাদের এই যে পুরোনো যে ফোর্টের অংশ বিশেষ এগুলো পাওয়া যাচ্ছে, এবং সেটেলমেন্টের বিভিন্ন নমুনা পাওয়া যাচ্ছে। তো এগুলো আসলে পুরো একটা প্রজেক্টকে, ধরেন এটার যে শুধু যে জেইলের গল্প সেইভাবে না, এটা তার আসলে তার বিয়ন্ডের গল্প, সেটাও আসলে এটার সাথে কানেক্টেড হয়ে একটা মিউজিয়াম হচ্ছে। তো এটা আসলে
ভেরি ইউনিক ইন এ ওয়ে, যে আসলে আমরা যদি পুরো ওয়ার্ল্ডের মিউজিয়ামগুলোর মধ্যে দেখতে থাকি, তো আসলে জেল হিস্ট্রি মিউজিয়াম যেরকম হয়, এটা আসলে তার অনেক বেশি এটা তো মানে মানে ভেরি এক্সাইটিং এখন জি শুনতেই বেশি ইম্পর্টেন্স এক্সাইটমেন্ট এটার মধ্যে জি। আসতেছে আর কি। এবং আমি মনে করি আমার ঢাকাবাসীর জন্য বা দেশের জন্য আসলে এটা মানে ইতিহাসের একটা নতুন ভাগ উন্মোচিত হবে বলা এটা যায়। কবে শেষ হবে? এটার একটা অংশ আমরা যে দেখি যে চকবাজারে একটা এরিয়া আছে, যেটা হচ্ছে আমরা পাবলিক চকবাজার গণপরিসর এবং পার্ক আমরা বলছি। তো ওই অংশটাতে একটা পুকুর আছে, মসজিদ আছে, প্লাস দোতলা একটা ভবন আমরা তৈরি করেছি, যেটা আসলে ফুড কোর্ট, ট্রেডিশনাল আচ্ছা, অ্যাক্টিভিটিস এগুলাকে ইন্সপায়ার করবে, এবং বাচ্চাদের জন্য পার্ক আছে। হুম, তো এই অংশটা একটা অংশ উন্মুক্ত করা হয়ে যাচ্ছে, এই মানে এটা একদমই ওপেন হওয়ার পথে আছে। তো আচ্ছা, এলাকাবাসী কিছুটা সফট ওপেনিং এর মতো অবস্থায় আছে, আচ্ছা, লোকজন আসে মানে এখনো partially, যাওয়া যায় ওখানে? এখনো যাওয়া যাচ্ছে, কিন্তু সবসময় হয়তো অ্যালাউ করে না, হ্যাঁ, অধিদপ্তরের আওতায় আছে। তো এটা ফরমালি ওপেন হবে খুব শীঘ্রই। আর যে মূল যে কারাগারের দেয়াল ঘেরা অংশটা, হুম, যেটা হুম, আসলে জেল হিস্ট্রি মিউজিয়াম আমরা বলছি, হুম, কারা স্মৃতি জাদুঘর, তো ওই অংশটা উন্মোচিত হইতে আমার মনে হয় আরো প্রায় ২ বছর লাগবে আরকি, আরো ২ আচ্ছা, বছর। আর আরেকটা অংশ আছে যেটাও বকশীবাজার এলাকায়। তো আসলে তো আমরা জানি যে এই এলাকার প্রধান সমস্যা কি? অ্যাক্সেসিবিলিটি। রোডগুলা খুবই ন্যারো ছিল। তো অ্যাবসলিউটলি, ওইগুলা নিয়ে আমাদের বেশ কিছু প্রস্তাবনা ছিল, এবং এগুলা প্রায় বেশিরভাগই রাস্তা সম্পর্কিত যে প্রস্তাবনাগুলো ছিল প্রায় ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ আপনি যদি এখন চকবাজার মানে আগে কোনো সময় হুম, গিয়ে থাকেন, এখন চকবাজার গেলে টোটালি ভিন্ন। আপনি এখন চকবাজার এরিয়াতে দেখবেন যে এটার যে আগে দেয়াল ঘেরা অংশ ছিল, হ্যাঁ, হ্যাঁ, তো ওই দেয়াল ভেঙে ফেলা হয়েছে। তার মানে ভিতরে গিয়ে অনেক চওড়া ফুটপাত করা হইছে। ফুটপাতের পাশে বসার জায়গা, তারপরে ফেন্সিং এর ভিতরে গার্ডেড বাচ্চাদের খেলার জায়গা, এবং মানে সিনিয়রদেরও খেলার জায়গা আছে। বাচ্চাদের জন্য ডেডিকেটেড এরিয়া রেখেছি আমরা। বাইসাইকেল ট্র্যাকের মতো হুম। আছে। ফুড কোর্ট এবং ট্র্যাডিশনাল তাদের যে এক্টিভিটিস এটা ছিল, কোন অংশটা এটা চকবাজার চকবাজারের সাইডে? অংশটা। এই অংশটাই মানে একদমই ওপেন হওয়ার পথে বললাম আরকি আমার যেটা। তো জন্ম ওয়ারিতে। জি। ওয়ারিতে জন্ম বলে আমি বড় হয়েছি ওয়ারিতেই। তো তারপর বুয়েট থেকেও আবার ওইখানে একটা শর্ট ডিসট্যান্স। সো আমি মোটামুটিভাবে তো আপনি অ্যাকাউন্টেড। তাহলে আমি ইনভাইট করব আপনাকে যাওয়ার জন্য, এবং এখন আসলে আমরা তো আর খুব বেশি পাবলিকলি এটা পাবলিশ করি নাই। এটার হ্যাঁ, যে এখনকার সিচুয়েশন যেভাবে আছে। কিন্তু অনেক মানুষজনই আমরা ছবি, ভিডিও প্রায়ই আমার কাছে আসতে থাকে উইথ কমেন্টস, যে এরকম একটা কিছু হচ্ছে আরকি বা হয়ে গেছে। তো এই চকবাজার এলাকাটা টোটালি একটা বড় রকমের ট্রান্সফরমেশন হয়ে গেছে। ওখানে কিন্তু দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আপনারা দেখবেন যে এই মানুষ এখন ফুটপাতে পাশেও মানে বসার জায়গা করে দিয়েছে। ওখানে বসে চা খাচ্ছে, গল্প করতেছে। এটা একদমই নিত্যনৈমিত্তিক দৃশ্য আরকি এটা। মানে এটা ফুললি ওপেন হওয়ার আগেই মানুষ তার মতো করে ব্যবহার করা শুরু করে দিয়েছে। আরেকটা হচ্ছে ভেতরটা দেখা যাইত না। এখন আপনি পুকুর দেখতেছেন, পার্ক দেখতেছেন, প্রচুর পরিমাণে গ্রিন এরিয়া আমরা মানে আগের চাইতে বাড়িয়েছি। তো সেগুলা ধীরে, ধীরে নিশ্চয়ই আরো ম্যাচিউরড হবে টাইমের সাথে। তো এটা হলো চকবাজার অংশটা বললাম। আর আরেকটা অংশ আছে আমাদের যেটাকে আমরা যে ঢাকা মেডিকেল থেকে ঢোকার পরপরই যে অংশটা পাই, ওই এরিয়াটাতেও একটা ডেভেলপমেন্ট করা হচ্ছে, যে পুরো নেইবারহুডের জন্য। ওখানেও জিমনেশিয়াম, সুইমিং পুল এই জাতীয় থাকছে। আর ২ পাশেই আমাদের প্রায় অ্যারাউন্ড ৬০০ র মতো গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। যেটা আসলে আপনি জানেন যে ওই এলাকায় কেউ মানে গাড়ি পার্কিং এর কথা, রাস্তা এমনিই ন্যারো। তো গাড়ি পার্ক করে এটাকে আরো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তো নতুন রাস্তা তো আমরা তৈরি করছি বললাম। তারপর ফুটপাত এড করা হইছে, বাইসাইকেল ট্র্যাক এড হইছে, পার্কিং এড হইছে। তো ওইটার আসলে একটা ট্রাফিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টই করা হইছে। বিভিন্ন আচ্ছা। জায়গায় ড্রপ অফ পয়েন্ট তৈরি করা হইছে। মানে হুম, হুম। এক্সটার্নাল গাড়ি পার্কিং-টার্কিং এগুলো সহ। তার মানে হচ্ছে যে আমি বলব যে ওই এলাকার জন্য একটা বড় ট্রান্সফরমেশন এর মানে অ্যা পথে আরকি। এটা খুব শীঘ্রই মানুষ হয়তো এই ফেসিলিটিস গুলো এখন কিছুটা ভোগ করতেছে। একদম পুরোদমে হয়তো শুরু হবে ২ বছরের মধ্যেই আগামী। ইটস আ ভেরি এক্সাইটিং নিউজ বিকজ এটা হলে পরে তো ওইখানে আ রেসিডেন্সিয়াল ইউনিটগুলিরও অনেক চেঞ্জ আসবে আরকি ওখানে। ডেফিনিটলি। আমি তাই আমি না? ওটা মানে কিভাবে বলব যে আমরা এটার পাশে একটা ছোট্ট মার্কেটের মতো আছে, যেটা হচ্ছে আমাদের যে হারমোনিয়াসলি আমরা স্ট্রাকচার গুলো হ্যাঁ। করেছিলাম। আমরা আমাদের এগুলা একটু আ রেড কালারের বিল্ডিং গুলো আমরা হুম, করেছিলাম। যেখানে জেলের যে হুম। দেয়াল, ভিতরের যে বিল্ডিং গুলা ছিল, ওগুলোর সাথে যাতে কিছুটা হারমোনাইজড হয় নতুন ডেভেলপমেন্টটাও। তো আমরা দেখছি যে ওই যে পাশের যে মার্কেট, তো হুম। তারাও আমাদের সাথে মিলিয়ে ওরাও রং করে দিয়েছে। আ কিন্তু আপনি যদি ছবি ভিডিও দেখেন, তো ভেরি ইন্টারেস্টিং আরকি, যে আসলেই মানে তারাও চিন্তা করতেছে যে না, এটার সাথে একটু মানানসই যদি কিছু হয় তাইলে হয়তো ভালো লাগবে। তার মানে তারা নিজেরাও এটা আমরা বলি নাই, বা আমরা এটা প্রায়ই ডিসকাস করি আরকি, যে এটা দেখি আমাদের এই হ্যাঁ, আলোচনার মাঝে, মাঝে কিছু যদি আমি ছবি ভিডিও ক্লিপও যদি আপনি এড দিতে করে পারলে দিতে পারেন তাহলে দিতে পারবো। আরো ভালো হয়। আপনি একটু দিয়ে তো দিলে পরে মানুষ ওটা অন্তত রিলেট করতে পারবে যে হ্যাঁ, হাও আমরা আসলে, আমার তো ইমাজিনেশন আছে, যেহেতু আমি এটার সাথে ২০১৭ থেকে কানেক্টেড, প্রায় ৯ বছর চলছে। আরো হ্যাঁ, কতদিন, that's ২ a বছর বলছি, long আমি জানি time. না আরো কতদিন এটার সাথে কানেক্টেড থাকতে হবে। বাট আমার টিমও
ট্রান্সফর্ম হয়েছে এই টিমের সাথে, মানে টাইমের সাথে সাথে, এবং আমরা ফুল টাইম থেকে আমাদের সুপারভিশনে কিন্তু তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো এটা একটা পজিটিভ জিনিস, যে কারণে আসলে অনেকটাই আমরা আসলে যেটা স্বাভাবিক সরকারি বা অন্যান্য প্রজেক্টে করা যায় না, এই প্রজেক্টের ক্ষেত্রে সেটা করার আমরা অপরচুনিটিটা নিয়েছি, এবং মানুষ হোপফুলি মানে সেটা এনজয় করবে। তো আমরা অপেক্ষা করতে থাকবো পুরোপুরিভাবে যাওয়ার, বাট তার আগে আমরা গল্পটা শুনলাম। আর এর ভিতরে যারা এর ভিতরে এক্সপ্লোর করতে চান, অ্যাকচুয়ালি আমি ওই যে রফিক আজমের করা লালবাগ পার্ক যেটা, ওইটা গিয়েছি 2-3 বার গিয়েছি, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যাজ ওয়েল। আর আপনি যেটা বলেছেন না, যে ওটার সঙ্গে ট্রেডিশন অটোমেটিক্যালি মিক্স আপ হয়ে যায়, ওখানকার রেস্টুরেন্ট সার্ভিং, ওই দোতলার থেকে পরোটা নিচে নেমে আসছে পাইপ দিয়ে, সো সব কিছু মিলে ঢিলে ইট ইজ এ ভেরি ডিফারেন্ট সাইড অফ দ্য সিটি আর কি। হ্যাঁ, আমরা তো শুধু নতুন ঢাকা নিয়েই ব্যস্ত থাকি। তো এটার আমি একটা জিনিস শেয়ার করতে পারি, আমরা যখন এই যে আপনি বললেন যে আমরা হোলসিম ফাউন্ডেশন আপনি জানেন যে এটা একটা মানে গ্লোবাল অ্যাওয়ার্ড, এবং বাংলাদেশ থেকে আমরা মানে আমাদের ডিজাইন, মানে বাংলাদেশি কোনো টিমের ডিজাইন করার প্রথম প্রজেক্ট এটা, যেটা অ্যাওয়ার্ডেড হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে আমরা এই ব্র্যাক ইউনিভার্সিটি, এটাতে তারা সিলভার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছিল, কিন্তু সেটা ডিজাইন বাই ওহা, সিঙ্গাপুর বেসড একটা ফার্ম। তো আমরা এটাতে আমরা সাবমিট করি অ্যাজ অনগোয়িং, এবং এটার যে যতদূর বিল্ড হয়েছে সেই ফটোগ্রাফ সহ। তো তারা যাচাই বাছাই করে আমাদেরকে, ওটা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নে 4টা টিমকে তারা উইনার করেছে। তো যেই 4টা টিমের মধ্যে আমরা ছিলাম। তারপরে পরবর্তীতে এটার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি হয় ভেনিসে, ইটালিতে। তো ওখানে আমরা ইনভাইটেড হই, এবং ওইখানে গিয়ে আমাদেরকে তখন ওই অ্যাওয়ার্ডের টাইমে একটা টিমকে গ্র্যান্ড উইনার হিসেবে তারা করে সিলেক্ট করে। তো আমরা সেই টিমটা ছিলাম, আসলে অনেকটাই কনফিডেন্ট ছিলাম আমরা যে এটা হইতে পারে। এটা আমাদের যে প্যারালাল টিমগুলো ছিল, একটা ইউএসএ বেসড বিগ, ওরা অনেকগুলো মানে গ্লোবাল টিম, বাট ইউএসএতে তাদের বেসটা বড়। তারা ছিল আমাদের নিয়ারেস্ট। ইন্ডিয়ান একটা টিম ছিল, চাইনিজ একটা টিম ছিল। তো 4টা টিম আমি বুঝতেছিলাম যে আসলে মানে কান্ট্রি ওয়াইজ হয়তো আমরা একটু মনে হচ্ছে যে ওই গ্লোবাল পাওয়ারের রেসে আমরা মনে হয় পিছিয়ে আসছি, ঠিক আছে। কিন্তু এই চিন্তার জায়গায় আমাদের যে প্রজেক্টটা যেরকম ছিল, ওইটার যেসব চ্যালেঞ্জেস ছিল, আমরা একদমই সিনসিয়ারলি আমরা আসলে আমাদের পুরো টিম ওইটাকে অ্যাকনোলেজ করার, এমব্রেস করার, এনকাউন্টার করার ট্রাই করেছি, এবং করেছি, প্রজেক্টটা এখনও করে যাচ্ছি। তো ওইটা আমার মনে হয় যে একটা রিকগনিশন বড় যে আমাদের টিমের জন্য, যে এই অ্যাওয়ার্ডটা। আচ্ছা, এখন আমরা একটু আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজেস দেখি, যে আর্কিটেকচার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক গানের মতোই, মিউজিকের মতোই আর্কিটেকচার ইজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। বাট সেটার ভিতরে আবার যেই রিজনের, আবার আমরা বুঝি, যেমন আমি আরবি একটা গানের একটা সুর শুনলেও বুঝতেছি এটা ওই রিজনের যে ব্যাপারটা, এটাই স্ট্রেংথ, কিন্তু ওইটাই স্ট্রেংথ। তো আপনি যদিও অলরেডি কিছুটা বলেছেন যে আমাদের আর্কিটেকচার ভিতরে আমাদের সেই এথেন্টিসিটিটা ধরে রাখার জন্য একটু এক্সাম্পল দিয়ে বলবেন যে কিভাবে এর করা হয়। এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যেমন পুকুর একটা ব্যাপার আছে, যেমন আমরা পুরান ঢাকায় যখন কাজ করতে যাই, তো ওখানে 2টা এক্সিস্টিং পুকুর ছিল। তো ব্রিটিশরা তাদেরকে ট্যাঙ্ক, যে ম্যাপে লেখা ট্যাঙ্ক, তো মানে হচ্ছে যে আসলে তারা তো পুকুর চেনে না, ঠিক আছে। মানে পুকুর চেনে না, মানে আসলে এটা তো একটা কালচারালি হওয়ার বিষয়, আমাদের পুরো দেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরান ঢাকায় এখনো কিছু পুকুর আছে, বংশাল পুকুর, গোলতালাব ধরনের পুকুর আছে। তো আমরা কিন্তু ডিজাইনে প্রথমেই এইগুলোকে আইডেন্টিফাইবল রেখেছি। এটা তো আসলে আমরা ট্রেডিশনালি দেখেন যে এটা পানিটা ইমিডিয়েট একটা রিজার্ভয়ার হিসেবে কাজ করছে। আমরা এটার মধ্যে ঘাট দিয়ে, যে আমাদের ট্রেডিশনালি যেরকম হয় আর কি, মানুষজন যাতে পার্কে যারা আসবে তারা ওই পুকুরে আমরা কয়েকটা ঘাটের মতো রেখেছি, 3টা ঘাট করে দিয়েছি, যে আসলে অনেক মানুষ আমাদের আসে। তো ওই যে আমাদের যে ট্রেডিশন, ওইটা আমাকে খুব তাড়িত করে আর কি, মনে হয় যে মানুষের যে বিহেভিয়ার এবং ট্রেডিশন, তো ওইরকমভাবেই আমরা আর কি এই জিনিসগুলোকে সেলিব্রেট করার একটা ব্যাপার আছে। যে আসলে এটা হয়তো যদি আমরা না করতাম, মানে বাংলাদেশি টিম না করতো, হয়তো এই ওয়াটার বডির পাশে ডিফারেন্ট একটা ডেভেলপমেন্ট করতো আর কি, এটা বলতেছি। তো এরকম একটা কানেকশনের জায়গা আছে। আবার কোনো ম্যাটেরিয়ালকে আমি মনে করি না, ম্যাটেরিয়ালটাও এক্স্যাক্টলি টোটালি, যেমন ব্রিক তো পুরো ওয়ার্ল্ডেই ইউজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা আসলে আমাদের এখানে আমরা যদি দেখি যে আগের আমাদের ব্রিক সাইজটা একটু ছোট ছিল, স্লিম ছিল, ওইটার আরেকটা অ্যাডভান্টেজ ছিল এই ব্রিটিশ ব্রিকের চাইতে, ঠিক আছে। এখন হয়তো আমাদের ডিফিকাল্ট, সেটা হচ্ছে যে আমাদের যে থার্মাল, মানে এটা আর কি, মানে থার্মাল কোএফিশিয়েন্টটা বেশি ছিল অনেক।
তো ওইটার কারণে আমাদের ঘর আরো বেশি ঠান্ডা থাকতো, দেয়ালগুলো আর একটু পুরো হইতো দেয়াল তো 20 ইঞ্চি হতো জি, তখন। 20 ইঞ্চি হতো, মানে মিনিমাম হয় 30 ইঞ্চি হতো। হ্যাঁ। আরো আমাদের জেলে তো আরো চড়া চড়া দেয়াল আছে, ঠিক ওইটা আছে? তো প্রায় বোধহয় 40 ইঞ্চি পর্যন্ত দেয়াল আমরা এক্সিস্টিং আছে আমাদের ওই প্রজেক্টে। 40 ইঞ্চি তো আসলে আমরা এখন চিন্তাই করতে পারি না। 5 ইঞ্চি 40 দেয়াল ইঞ্চি করছি, 10 ইঞ্চি দেয়াল জেলখানা করছি। থাকার as far আমি হ্যাঁ। জানি আর কি, যে অন্য ওটা কারণ ছিল হচ্ছে এটা, ওরা ওই আস্তে আস্তে কয়েদি স্ট্রাকচারাল রিজন, তারা স্ট্রাকচার প্লাস কয়েদিরা একটু খুঁড়ে খুঁড়ে বের হয়ে হোল যাওয়ার বারে একটা ফেরাতে স্ট্রাকচার কারণ তো ছিলই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন আর্কিটেকচারাল এমার্জিং ট্রেন্ড যেটা, সেখানে কনসার্ন হওয়ার মতো কোন জিনিসটা আছে? যে একটা তো আছে অফকোর্স, আপনি একটুখানি আলোচনা করেছেন যে আমরা একদম মানে ওয়েস্টার্ন, মিডিয়াতে যেটা দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সারাদিনে মিডিয়াকে ট্রেন্ডটা যা দেখছি দেখছি ওরকম মানে 40 তলা বিল্ডিং হলো সব গ্লাসের। আমরা রেস্টটা মনে হয় ওখানে কত তলায় যেতে পারলাম, কত হ্যাঁ, বেশি হ্যাঁ, 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 গ্লাসি হ্যাঁ, করতে পারলাম এটাকে, এক্স্যাক্টলি। কত শাইনি করতে পারলাম। ইভেন ইভেন একজন আমাকে দেখাতে নিয়ে আসছিল রেসিডেন্সিয়াল একটা উনি থাইল্যান্ড থেকে ডিজাইন করে এনেছেন, ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, কিন্তু কমপ্লিটলি গ্লাস আমাদের কালচারের সঙ্গে একদম অপোজিট আর কি। হ্যাঁ, তো এটা বলায় উনি আবার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন যে উনি অনেক উচ্ছ্বসিত হয়ে বলছিলেন। তো সো আই হ্যাভ টু এক্সপ্লেন টু হিম যে এটা আমাদের কালচারের সঙ্গে এটার অ্যাকচুয়ালি কোথায় পাচ্ছে আর কি। হ্যাঁ, সো এই ধরনের ট্রেন্ড আপনারা নিশ্চয়ই ফেস করেন। থ্যাংক ইউ আপনাকে এটা ওঠানোর জন্য। আপনি একজনকে যে বললেন যে কালচারাল কানেকশনটা মিসিং, তো আমি তো অলওয়েজই মনে হয় যে আমরা আসলে কোনো জিনিসকে যখন তাকাই তখনই আমার কাছে মনে হয় যে এটা কিছু নোশনস আছে। যেমন আমাদের রিজিয়নে যে একটা বাংলো তৈরি হয়েছে, ওটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস মনে হয় আমার কাছে। যেমন ব্রিটিশদের এবং মুঘলদের করা যে স্ট্রাকচারগুলো, আপনি খেয়াল করবেন যে ওটার মধ্যে কোনো এক্সটেনশন নাই। না, পাশে যে এক্সটেনশন থাকার কথা, যেটা সেমি আউটডোর, আমাদের গ্রামের বাড়িতে আমরা সবসময় ট্রেডিশনালি যেগুলো দেখে এসেছি, বারান্দার মতো একটা স্পেস থাকে, হ্যাঁ, ওটা একটু রুফটা নিচে থাকে। তো ওইটার কারণ আছে, রুফটা নিচে থাকার কারণে পানিটা কম ঢোকে, শেডটা বেশি পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে ইনডোর আউটডোরের মাঝখানে একটা স্পেস, এই ব্যালেন্স করার জন্য একটা জায়গা, নেগোসিয়েশনের জন্য একটা জায়গা লাগে। তো এই জায়গাটা যে বাংলাদেশ চতুর্দিকে একটা বারান্দা তৈরি করে ফেলছে, তারা এখানে এসে কিন্তু এটা ডেভেলপ করছে। তো তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এখানে থাকতে হলে, এখানে বৃষ্টি এনজয় করতে হলে, এখানে ওয়েদার এনজয় করতে হলে আসলে এটার মতো একটা জিনিস লাগবে। তো আমাদের এটা হচ্ছে যে এইটা হচ্ছে আসলে ক্লাইমেটিক আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের এইখানে কি লাগবে। আমাদের এখানে এই জন্যই বলছি যে গ্লাসের যে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল যে ধরনের বিল্ডিং এ গ্লাস তো ইউজ করবোই, কিন্তু আমি বলছি এটাকে শেডেড রাখতে হবে, ওটাকে একটা ব্যালেন্সের জায়গায় আনতে হবে। আমাদের যে মানে এনভায়রনমেন্টাল হিট সেটা কতটুকু নিবে, ওটার জন্য আসলে ব্যালেন্স করা দরকার, যে কতটুকু পরিমাণ গ্লাস হলেই হয়ে যায়, তার চেয়ে বেশি ইউজ করবো কিনা। এটা তো নানান ধরনের, আমরা তো জানি যে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট এবং অন্যান্য অনেক কিছুতেই ডিস্টারবেন্স তৈরি করে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা করছি। কারণ হচ্ছে যে এটা এক ধরনের, এই যে বললাম, আপনি যেটা বললেন যে এখনকার যে কন্টেম্পোরারি যে ট্রেন্ড পুরো ওয়ার্ল্ডে যেটা হচ্ছে ওইটার মতো করে আমাকেও করতে হবে। আসলে এটা হওয়ার কথা না। আমার ওয়েদারে আমি আমার ওয়েদারের মতো কাপড় পরবো, আমি সুটটাই পরে কন্টিনিউয়াস এনে বসে থাকার কথা না আর কি। স্যুটটাই তো আমি খুবই অপছন্দের জিনিস। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এটা কখনো কখনো আমাদেরও করতে হয় হয়তো, কিন্তু এটা আসলে বুঝে মানে ব্যবহার করারও একটা ব্যাপার আছে, প্রেক্ষিতটা বোঝা। অ্যাবসলিউটলি, যারা খুব কলোনিয়াল ফলো করে চলে, স্পেশালি কর্পোরেট স্টাইলে, হ্যাঁ, 42 ডিগ্রি সেলসিয়াস গরমের ভিতরে একেবারে টাই পরে চলে আসলো, হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে। এটা আসলে আর্কিটেকচারাল আন্ডারস্ট্যান্ডিং সেম ব্যাপার আর কি। এখানে আমাদের আসলে আরাম যেটা ছিল যে মানে আমাদের দাদাদের দেখেছি পুকুর পাড়ে গাছের নিচে হয়তো একটা বেঞ্চের মধ্যে খালি গায়ে একটা গামছা দিয়ে, গলায় একটা গামছা রাখা। তো আমার মনে হয় আসলে তো এটা আমাদের কিন্তু মানে বাতাস যেহেতু আছে আমাদের কন্টিনিউয়াস সাউদার্ন ব্রিজ, আমরা সাউথ ইস্টের বাতাস আমরা সবসময় পাই। তো ওইটা হইলে কিন্তু আমাদের মানে বাসায়ও কিন্তু আমরা বলি যে এটা বাতাসটা যদি বের করে দেওয়া যায়, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে, ওইটা হচ্ছে আমাদের মানে মুড়িয়ে দিই, তখন আর তো এটার সুযোগই থাকে না। হয়তো অনেকেই নিচ্ছে না এখন এটা। আসলে মানে এটা কি বলবো, আমাদের আসলে আমাদের এডুকেশন সিস্টেম এবং ওই ব্যর্থতা হয়তো এটা, যে আসলে মানে অ্যাফোর্ডেবিলিটি বাড়তেছে যার যত, সে তত বন্ধ হয়ে থাকতে যাচ্ছে। সে তো এখন আপনি খেয়াল করবেন যে আপনার গুলশানে যখন আমরা অ্যাপার্টমেন্ট গুলো করতে চাই, বলে যে খোলার মতো জায়গা না থাকলেও হবে, লাইক কমার্শিয়াল বিল্ডিং এর মতো বলতেছে যে অল্প করে যদি খোলা যায় তাতে এই হবে, আর বাকিটা গ্লাস থাকুক ক্লিয়ার, ঠিক আছে। অর্থাৎ ভিজিবিলিটি নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমরা তো সেটাও আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে দেখা যাচ্ছে, খোলা যাচ্ছে, এটা ভালো। বাট হচ্ছে এই যে ব্যাপারটা যে আমার অপারেবিলিটি কমায় দেওয়া, বাইরের বাতাস বাইরের কন্ট্রাক্টেই সে যাইতে চাচ্ছে না অনেকেই আর কি।
তো এইটা থেকে বের হওয়ার ব্যাপার আছে, এবং এটা অনেকেই মানে আমার মনে হয় যে একই সাথে এটার বিপরীত এন্ডেও লোক আছে যে অনেকেই চাচ্ছে যে না আমি আসলে ওই বাতাসটা ফ্লো করে যাবে বাসার ভিতর দিয়ে, ওইটাকেই মোর প্রায়োরিটি দিচ্ছে আর কি। ঠিক আছে, আপনি যেটা বললেন যে ম্যাটেরিয়াল দিয়ে একটা শাইনি ম্যাটেরিয়ালের দিকে যাওয়া, একটা নতুন জিনিস দেওয়া, এটা আসলে একটা ভিজুয়াল ব্যাপার। এটা কিন্তু আপনাকে কমফোর্ট, আমি মনে করি ভিজুয়ালিও আপনি একসময় বিরক্ত হয়ে যাবেন। প্রথম কয়েকদিন হয়তো লাগানোর পরে ভালো একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেছে, ওই জন্য এটা হয়তো থাকতে পারে, কিন্তু আসলে লং টার্মে আপনি এটা ভিজুয়ালিও আমার কাছে মানে ভালো কিছু মনে হয় না, এবং আপনি সেটার মধ্যে যদি থাকতে থাকেন কন্টিনিউয়াস, ওইটা আসলে আপনাকে ভালো কিছু দিবে না। ওইটা অল্প সময়ের জন্য আমরা যখন হোটেলে যাই 5-7 দিন থাকি, তখন ওইটা যেরকম মানে এমন হয় মানে এক্সাইটিং লাগে, আপনি যখন সারা বছর এটাতে থাকবেন ওইটা আসলে মানে বিফিটিং না। না না না, অ্যাবসলিউটলি না। এবং ডেভেলপার হিসেবে আমরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করব, মানে আমাদের পুরনো জিনিস, পুরনো স্টাইলটাকে। আপনারাও একটু ইনসিস্ট করলে পরে মনে করে দিলে কিন্তু আবার মানুষ। এবং আমি দেখলাম যে আমি তো খুবই হ্যাপি কিছু প্রজেক্ট নিয়ে, যে আমরা দেখলাম যে আসলে একটু হ্যাঁ আমাদের পুরনো যেসব এলিমেন্ট ইউজ করতো, জালি ইউজ করতো এটা শেডিং করা, আমরা যে মানে আমাদের যে প্রজেক্টে এটার ভালো এক্সপেরিমেন্টেশন আমরা করতে পেরেছি, কারণ এখানে আমরা সাপোর্টটা ওইখান থেকেও পেয়েছি ট্রেডিশনালি, আবার আমরা মানে সেটা যদি কম্পিটিশন উইনিং প্রজেক্ট ছিল ওখানে আমরা এটা অ্যাক্সেস চেষ্টা করতে পেরেছি। কিন্তু আমরা দেখলাম যে না, আমরা মানে নিউ ঢাকায় যখন নতুন প্রজেক্টগুলো করছি ওইখানেও আমরা এই শেডিং সিস্টেম নিয়ে যখন কথা বলছি এবং এটা নিয়ে কাজ করছি, অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করলো, এবং আমরা রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে আসলে এটার রেজাল্ট হয়তো মানে পাওয়া শুরু হয়েছে। এক্সেলেন্ট, আই এম শিওর। ওটা আর ওই একটু আলোচনা করতে হবে আর কি, মানে যখন কাউন্সিলিংও কিছু দরকার আছে আমাদের ক্লায়েন্টদের, কিছু কাউন্সিলিংয়েরও দরকার আছে। এবার ধরিয়ে দিতে পারলে তারপর আবার মেনে নেয় মানুষ। তখন আমাদের যদিও এটা খুবই একটা, আমি মনে করি যে প্র্যাগমেটিক কোশ্চেন, যে আগামী 50 বছরে ধরেন আর্কিটেকচারের যখন একটা পর্যায়ে চলে যাবে, তখন লেগেসি হিসাবে এখনের কোন জিনিসগুলি আছে যেগুলি তখন গিয়ে মনে হবে যে দিস আর দ্য লেগেসিস অফ এখনকার সময়ের। আমার প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তো আমার মনে হচ্ছে যে আমরা যেরকম এই যে একটু আগে কথা বলছিলাম যে আমাদের ঢাকার যেহেতু আমি 50 বছর পরের কথা বললেন, তো আমি একটু আগেরটা দেখি, তাহলে বোঝা যাবে যে আসলে পরে কোনটা থাকবে কোনটা থাকবে না। এখনো আমরা যদি ঢাকার পুরোনো স্ট্রাকচার বলি, আপনি দেখবেন যে মুঘল মসজিদগুলো পাবেন, ব্রিটিশ পিরিয়ডের আমাদের হাইকোর্ট ভবন পাবেন, কার্জন হলের কথা হয়তো আপনার মাথায় আসবে। ওই যে বিল্ডিং গুলো এখনো টিকে আছে আর কি। ঠিক আছে, কার্জন হল 1904-5 সালে করা, তো এটাও প্রায় 125 ইয়ার্স, 120 প্লাস ইয়ার্স হয়ে যাচ্ছে। আর ওগুলো তো মুঘল স্ট্রাকচারগুলো 300-250 বছর পর আরো বেশি পুরনো আছে। তো এই যে জিনিসগুলো যে টিকে আছে, আমরা কিন্তু মানে বোঝা শুরু করছি যে আসলে এগুলা খুবই মূল্যবান। আমাদের আর্কিটেকচারের মডার্ন টাইমের কথা যদি বলি, যে আমাদের লুই আইকানের করা আমাদের যে সংসদ ভবন, আমরা কিন্তু চাবো যে এইটাকে যতদূর লাইফটা বা প্রলং করা যায়। হচ্ছে এটা মডার্ন টাইমেও কিন্তু ওই যে পুরনো স্ট্রাকচারগুলো, ওগুলোর একটা মানে যদি লিগেসি বলি, তো ওইটা আছে মাজার ইসলাম, বশিরুল হক স্যার, ওনাদের করা কিছু স্ট্রাকচার আছে, আর্ট কলেজ। হ্যাঁ, আমি এটা বলছিলাম, বশিরুল হক স্যারের করা অ্যাপার্টমেন্ট গুলো আমার কাছে মনে হয় এগুলো আবার কবে কেউ ভেঙে ফেলতে চায়। আমারও একটা এক্সপিরিয়েন্স ছিল এরকম, নর্থ গুলশানে আমাদের একটা প্রজেক্ট ছিল, গুলশান প্রাইড। আচ্ছা, তো এটা বশিরুল হক স্যারের করা। তো আমি যখন মানে একজন আমাদের ক্লায়েন্ট, উনি আগে থেকে আমাদের পরিচিত, তো ওটা কেনার পর উনি আমাদেরকে দিলেন, দিয়ে বললেন যে উনি এই যে ডুপ্লেক্সের অংশটা অসম্ভব সুন্দর একটা কম্পাউন্ড, আমাকে ঘুরে নিয়ে গেল, গিয়ে বলতেছে এটা উনি ভাঙবেন, ভেঙে প্রায় মানে বড় একটা ল্যান্ড এখানে নতুন কিছু করবে। আমি এটা ওনাকে বুঝাইলাম যে এটা তো খুবই মানে আমাদের আর্কিটেকচারের জন্য, আমি যে আসলাম আজকে, আমি নিজেই খুবই হ্যাপি, এবং আমি ওনাকে বুঝাইলাম যে এটা আসলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং উই আর লাকি যে এই যে প্রায় 10-12 বছর আগের ঘটনা, এবং এখনো উনি এটা ভাঙেন নাই, ওই পার্টটা রাখছেন, একটা পার্টে রেনোভেটেড করছেন, যেটা সিমপ্লেক্স পোর্শন ছিল সেটা আমরা রেনোভেট করে দিছি। আমরা বশিরুল হক স্যারের সাথে বসছি এবং ওনাকে গিয়ে বুঝাইছি যে ওনার যে এত সুন্দর চিন্তা করে করা এরকম বিল্ডিং কিন্তু আমাদের এখানে আর নাই, এবং আপনি সহজে এটা আর পাবেন না। ঠিক আছে, আমাদেরকে দিয়ে করলেও এই জিনিস আর আপনি হবে না। তো উনি সামহাও এটা অ্যাকনোলেজ করলো আর কি, এবং উনি মাঝে মাঝে আমাকে একদিন হঠাৎ করে ফোন দিছে, স্যারের নাম ভুলে গেছে, বশিরুল হক স্যার বলে যে আপনি যে বলছিলেন খুব নাম করা আর্কিটেক্ট এটা করছে, ওনার নামটা কি? তো আমি বললাম যে বশিরুল হক, উনি তো মারা গেছেন, তো ওনাকে জিনিসটা দিলাম আর কি। তো আমি বললাম যে এইটাই হচ্ছে লিগেসি, যে আসলে কোন কাজটা টিকে থাকবে, এই আমার মনে হয় যে আমি যে এখন এক্সাম্পলটা দিলাম, এখান থেকে আসলে বুঝতে হবে আমাদের এই মানে ওই সুতায় যেগুলা আসলে মানে বাধা আছে তারা টিকে থাকবে। বাট একটা জিনিস, ওটার সঙ্গে যদি আপনি সবসময়, ছবিতে তো অনেক ডকুমেন্টসই থেকে যাবে, কিন্তু আমরা ইন এ সেন্স বলছি যে মানুষ যেটাকে রাখতে চাবে,
মানুষ যেটাকে সেলিব্রেট করতে যাবে ওইটার পরিমাণ ওই হয়তো- সেলিব্রেশনটাই পিরিয়ডিক্যালি করলে পরে ধরেন আপনি একটা সিম্পোজিয়াম কিংবা একটা কিছু করলেন যেখানে নিউ জেনারেশন জানলো এটা, এবং এটা বছরে একবার কিংবা 2 বছরে একবার করলে পরে এই স্ট্রাকচারে আর্ট কলেজের এই হিস্ট্রিটা অ্যাকচুয়ালি আমাদের এই পডকাস্টের আগে অনেকে জানতোই না যে মানজুরুল ইসলাম সাহেব এটা খোলা একটা সিঁড়ি, তারপরে তখনকার দিনে ফ্ল্যাট প্লেটের একটা এবং ছাদ, টেবিলে বাতাস চলে হ্যাঁ, যাচ্ছে যেখানে খোলা বাতাস চলে যাচ্ছে, ভিউ চলে যাচ্ছে ভিউ চলে যাচ্ছে, ইনফাইনাইট ভিউ চলে যাচ্ছে, এই জিনিসগুলি খেয়ালই করে নাই। ইনফ্যাক্ট জানার পরে খেয়াল করেছে। জি। তো আমার মনে হয় যে নিউ জেনারেশনের কাছে ওইটা একটা future মেসেজ একটা মেসেজ রেখে যাবে। আমি বলবো যে 50 বছর পরে ওই যে মানে যারা এই পথে হাঁটতেছে তারা হ্যাঁ। হয়তো টিকে থাকবে। আমরা তো মুশকিল, আমরা চিন্তা করতেছি, কাজ করার ট্রাই করতেছি, দেখা যাক যে সময় বলে দিবে। সময় করে দেবে। জি। তো সময় আজকে আবার আমাদের এটা বলে দিচ্ছি যে এখন শেষ করতে হবে আর কি। থ্যাংক ইউ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আমাদের শ্রোতা দর্শক যারা ছিলেন তারা আমাদের এই আলোচনায় অনেকখানি ইন্টারেস্ট পেয়েছেন। তো আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খুবই উন্মুক্ত গল্প করে আজকে আই এম ভেরি আপনাকে এক্সাইটেড। বিশেষ ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এখানে এবং কিছু শেয়ার করার সুযোগ অন্তত পেলাম আর কি। জি। So, building tomorrow with ideas, powered by BTI তরফ থেকে সকলকে শুভেচ্ছা এবং ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এই শুভেচ্ছা কামনা করি আপনার শেষ সুস্বাস্থ্য করছি। কামনা করি এবং আপনাদের পুরো টিমকে ধন্যবাদ অনেক। ধন্যবাদ। Thank you.